নমস্কার সবাইকে, আন্তরিক আলাপ ব্লগের একটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছেন আমার এক মেসোমশাইয়ের দুই ছেলে আর দুই দিদা। তো তাই হঠাৎ করেই ঠিক হলো আমাদের বাড়ির কাছাকাছি একটা যে রাজবাড়ি আছে, সোনারুন্দি রাজবাড়ি, সময় খুব ওই ৪৫ মিনিট মতো লাগে। তো তাহলে সেখানে যাওয়া যাক, সেজন্য হঠাৎ করেই আমাদের এটা ঠিক হয়ে গেল। সেই জন্য ওই সোনারুন্দি রাজবাড়ি চললাম, তাই ভাবলাম একটা ব্লগ করি। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই প্রথমবার আমার ওই দেওরদের সামনে ব্লগ করতে খুবই লজ্জা লাগছিল। তো ওরাও হাসাচ্ছিল, আমিও হাসছিলাম, তো এভাবেই ব্লগটা শুরু করলাম। তো ফাইনালি সবাইকে দেখাতে পারছি এটা ছোটো ননদ, এটা মেসোমশাই চললেন আমাদেরকে নিয়ে, আর মেসোমশাইয়ের দুই ছেলে আর আমরা চারজন, বড় ননদ, মেসোমশাইয়ের এটা ছোটো ছেলে, আর ওদিকে আছে আবার এই যে বড়দি। তখন আবার একটা ভিডিও করে দিচ্ছিলাম স্লো মোশনে, তখন আমি বললাম যে বড়দি তোমাকে তো দেখা যাচ্ছে না, তো বড়দি ওই জন্য ভিডিওটা করছে। আর পাশে যে গাড়ি চালাচ্ছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মেসোমশাইয়ের বড় ছেলে। সোনারুন্দি গ্রামটা আমাদের গ্রাম থেকে খুব কাছের হলেও কোনোদিনও যাওয়া হয়নি, এই প্রথমবারই বলতে গেলে আমার যাওয়া আর আমার জায়েরও যাওয়া। আমার জায়ের তো বাড়ি সিউড়িতে, ও কোনোদিন যেতে পারিনি, আর আমারও যাওয়া হয়নি, সেজন্য আরও গেলাম দেখতে। আর ওই সোনারুন্দি রাজবাড়ি এখন আর কিছুই নেই, সব কিছুই ধ্বংসের দিকে বলতে গেলে। শুধু বেঁচে আছেন ছোটো রানীমা, তিনি এখন আমাদের মধ্যে আছেন। আর তবে তিনি খুবই অসুস্থ, তিনি বেরোতে পারেন না। আর ওই রাজবাড়িটিকে দেখাশোনার যারা লোক আছে তারাই শুধুমাত্র দেখাশোনা করেন, তবে ছোটো রানীমা সেভাবে বেরোতে পারেন না, উনি একদমই বিছানাগ্রস্ত হয়ে পড়েছেন। এই যে দেখুন, গল্প করতে করতে আমরা চলেও এলাম, রাজবাড়ির গেট দিয়ে ঢুকে পড়লাম। আর এত ভালো লাগছিল এই রাজবাড়ির সামনে দিয়ে যাওয়ার যে পরিবেশটা। হ্যাঁ, তবে অনেক হয়তো চায়ের দোকান বা এটা ওটা গাড়ি এখানে রাখা আছে, সাইকেল যাতায়াত করছে, সবই করছে, কিন্তু শান্তশিষ্ট পরিবেশ। এখানকার পরিবেশটা খুব সুন্দর, মানে কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই। আর সামনেই দেখলাম যে একটা হাই স্কুল আছে, এই যে এই স্কুলটা আছে। তো তারপর আমরা যতদূর পারলাম মানে গাড়িটাকে ঢোকানোর ব্যবস্থা করলাম, কারণ গাড়িটা কোথায় রাখা হবে বুঝতে পারছিলাম না, প্রথমবার যাচ্ছি বলে। তো সেই জন্য গাড়িটা ওই যে আমার দেওরটা যতদূর পারছে ও ঢোকাচ্ছে, তো গাড়িটা এত দূর অবধি চলে এলো আমাদের গাড়িটা, তারপর এখানেই রাখলাম। আর এই যে আমরা রাজবাড়ির মধ্যে দিয়ে ঢুকে গেছি। তো খুবই মানে আর সেভাবে কোনো রক্ষণাবেক্ষণ নেই বলে রাজবাড়ির পরিবেশ আর সেই রকম ভালো নেই। তো এইগুলো সবই ধ্বংসের মুখে, যদি পরিচর্যা করা হতো হয়তো আমাদের এখানটা খুবই ভালো লাগতো, খুবই ভালো হতো। যাই হোক, কিছু তো করার নেই, যা হচ্ছে যা হবে তাই তো মেনে নিতে হবে। আর তো তারপরে রাজবাড়ি যেতে গিয়েই আবার দেখলাম যে একটা ছোটো মতো গেট, আর সেখানে এই যে গেটের পাশে লেখা আছে সানন্দ অনাথ আশ্রম। আমার যা তো গাড়ি থেকেই ভিডিও করছে, আর এই যে আমার যা ভিডিও করছে এটা অনাথ আশ্রম। এই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে ঘরটা, ওটা হচ্ছে অনাথ আশ্রম। তারপর আমরা এই যে রাজবাড়ি ছোটো গেটটা দিয়ে ঢুকলাম, আর পরিবেশটা এতটাই শান্ত ছিল, মনে হচ্ছিল যেন আমরা 7 জনই শুধুমাত্র গেছি, এরকমই লাগছিল। তবে আমাদের একটু ভুলও হয়ে গিয়েছিল, আমরা প্রথমেই রাজবাড়ির পুকুরটা দেখতে চলে গেছি, কিন্তু আমরা জানতাম না যে রাজবাড়ির অন্দরমহলে ঢোকার জন্য একটা সময় আছে। তো এইটা হচ্ছে রাজবাড়ির অন্দরমহল, মানে এর ভেতর দিয়ে ঢুকতে হবে, ওই যে দরজাটা খোলা আছে ওই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু ওই দরজাটা সম্ভবত সকাল থেকে দুপুর 12টা অবধি খোলা থাকবে, তারপর সেটা বন্ধ করে দেবে, বন্ধ করে দেওয়ার পরে আবার বিকেল 4টে থেকে খোলা হবে। আসলে ওখানে পুজো হয় মানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, অষ্টসখীর মূর্তি আছে, সেই মূর্তির পুজো হবে, পুজো হওয়ার পরে প্রসাদ বিতরণ করা হবে, তারপরে কিন্তু ওরা লাগিয়ে দেয়। ওটা আমরা জানতাম না, আমরা প্রথমেই চলে গেছি পুকুরটা দেখতে। আসলে রাজবাড়ির এই পুকুরটা নিয়ে অনেক রহস্য আছে, রহস্য বলতে পুকুরের থেকেও এই পুকুরের মাছগুলোর অনেক রহস্য আছে, যেই রহস্যের গল্প আমার মানে আমার বড়দি একটু পরেই আপনাদের শোনাবে। সবই বড়দের মুখ থেকে শোনা, তো একটু পরেই সে শোনাবে, আর তারপরেও আমি আর একবার সেই গল্প আমি আপনাদের সামনে রিপিট করে দেব। আর এই পুকুর পাড়ে দাঁড়িয়ে সবার মধ্যেই খালি একটাই আলোচনা হচ্ছে, হয় তুই গল্প বল, না হয় তুই গল্প বল। এই নিয়ে হয় এই মাছ খেলে জানি তুমি বল না রে, বলে দেব বল, আমি জানি না তুমি বল সাথে অনেক কথা কি আছে তুমি বল কথার উত্তর হই যে মরে যায় কি এখানে। এই দেখো এইখানে যেরকম যে মাছগুলো আছে অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছ, এখানে শোনা যাচ্ছে অনেক বড়রা বলে যে এই মাছগুলো নাকি খাওয়া যায় না,
আর যারা খায় তাদের নাকি মুখে রক্ত ওঠে, মারা যায়। সেই জন্য এই মাছের যখন পুকুরটা যখন শুকিয়ে যায় তখন এই মাছগুলো নাকি কবর দেওয়া হয়। এইটুকুই যা। আর এটাই আমাদের কি জানো আকর্ষণীয় স্থান, এটা আমাদের ডেস্টিনেশন। এটাই আমরা দেখতে। যাই হোক, বড়দি তো গল্পটা শুনেই দিয়েছে, কিন্তু এটা নিয়ে আমাদের খুব হাসাহাসি হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে বড়দি বলে ফেলেছে যে যখন পুকুরটা শুকিয়ে যায় তখন মাছগুলোকে কবর দেওয়া হয়। আসলে সেটা না, পুকুরটা শুকায় না কখনো। পুকুর যদি জল না থাকে তাহলে তো মাছও মরে যাবে। তো এইটা নিয়ে আমাদের তখন থেকে হাসাহাসি হচ্ছে আর কি। মানে যা গল্প শুনলাম সেরকম মাছ তো আমি দেখলাম না। নতুন এই সোনারন্দি লোক আমাকে মারবে। বড়দির গল্প শুনে আমরা সবাই মিলে এতটাই হাসাহাসি করছি যে আর গল্পটা বলা হলো না। আমরা সবাই মিলেই তখন হাসছিলাম। তো যাই হোক, গল্পটা আমি একবার বলে দিই। গল্পটা হচ্ছে এটাই যে এই পুকুরের মাছগুলো কখনো কেউ খাওয়া বা চুরি করার কথা কখনোই ভাবতে পারে না। যদিও কখনো হয় তো তার মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছে, এরকমই শোনা কথা গল্পের। আর এই পুকুরের মাছগুলো যখন মারা যায় তখন আগে হতো কি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো, কিন্তু এখন ওই পুকুরের পাড়েই তাদেরকে পুঁতে দেওয়া হয়। এই রকমই শুনেছি এই মাছগুলোর। আর মাছগুলোকে দেখে আপনারা বুঝতেই পারবেন যে মাছগুলো অনেকটাই বয়স হয়ে গিয়েছে। আর যখনই কেউ আসে এরকম যদি বিস্কিট দেওয়া হয় তো মাছগুলো না খেতে চলে আসে। বেশ দেখতে ভালো লাগছিল এই জিনিসটা। তো সবাই মিলে বিস্কিট দেয়, কেউ মুড়কি দেয়, এরকম শুনলাম আমি যেটা। তো বেশ ভালো লাগলো মাছগুলোকে দেখতে। আর তারপরে আমরাও এরকমভাবে বিস্কিট দিলাম, মাছগুলোকে দিলাম, আর মাছগুলো না এভাবেই খেতে চলে আসছিল। প্রচুর মাছ, প্রচুর। আর এই মাছগুলোকে বিস্কিট খাওয়াতে তো আমাদের খুবই ভালো লাগছিল। আর সেদিন ওয়েদারটাও এতটাই সুন্দর ছিল যে অল্প করে মাঝে মাঝে রোদ হচ্ছিল, আবার মেঘলা মেঘলা এরকম লাগছিল। আর পুকুরের পাড়ে বসে আমরা মাছগুলোকে বিস্কিট খাওয়াচ্ছিলাম। আবার কেউ যখন হাতে একটা বিস্কিট নিয়ে পুকুরের কাছে হাতটা বাড়িয়ে রাখছে তো মাছগুলো না ওই হাতের কাছে এসে একদম হাত থেকে বিস্কিটটা খেয়েও চলে যাচ্ছে। খুবই ভালো লাগছিল ব্যাপারটাকে। না না তারও বড়। দেখে এলোই না। ওই আস্তে আস্তে ওইদিকে একটা আসছে মনে হচ্ছে। পোকা আসছে। ব্যাঙাচি। ওইদিকে দেখো, ওইদিকে দেখো। ওই দেখ বাবা, আমি আমাকে খেয়ে ওই যে বললাম আস্তে আস্তে দেখ, তোরা তো এক দানে সব দিয়ে দিলি। এক দানে ওরে আমাদের একবারে সব দিয়ে দিল। এই দান দান কে তো তুই কিটকিট খেলতেছিস, দান দানে একবারে সব গুলি খেলতে এক দানে সব ভেতরটা এরকম হয়। ওই যে রুইগুলো দেখ। এই আমাকে দেখলাম ফাটি গেল। ওই কোনগুলো বল? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। রুই এইটা রুই এই যে। এই দেখ, এই দেখ। এসব কাতলা। এইটা। এই বড় বড় মুখ সেগুলো কাতলা। তুমি ওখানে ভিডিও করো। এইখানে করো, দেখো হ্যাঁ করছি। আরে ভিডিও এখান থেকে নেব। এবার যাচ্ছি রাজবাড়ির একটা মন্দিরে। অনেকক্ষণ পুকুর পাড়ে বসলাম, মাছ দেখলাম, মাছেদের সাথে ছিলাম, মাছদের খাওয়ালাম। তো অনেক হলো, এবার আমরা যাচ্ছি রাজবাড়ির মন্দিরে। তো প্রথমে আমরা বুঝতে পারিনি যে ওটা মন্দির, আমরা জুতো পরেই চলে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর ওখানকারই একজন সেবক আমাদের বললেন যে জুতোটা খুলে যাও, ওটা মন্দির। তো তারপর আমি ভেবেছি যে এটাই এমনি আমাদের ছবি টবি তুলবো। এই যে এখানটা প্রথমে বুঝতেই পারিনি যে এটা মন্দির। তারপর ওই দিকে দরজা আছে, তারপর বুঝতে পারলাম যে হ্যাঁ এখানেও পুজো হয়। আর আমরা তখন উঠেও পড়েছিলাম, জুতো পরে এখানে উঠেও পড়েছিলাম। কিন্তু তারপর যখন একজন সেবক বললেন যে তোমরা জুতোটা খুলে যাও, তো তারপর আমরা জুতোটা খুলে গেলাম। আর এই জায়গাটা ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। আর তারপরে যে হ্যাঁ এই দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজার ভেতরে আছে ভগবানের মূর্তি। এখানে প্রতিদিন সকালবেলায় পুজো হয়। আর এখানে আমরা অনেকগুলো ছবি তুলছিলাম, একে অপরের ছবি তুলে দিচ্ছিলাম। খুব সুন্দর শান্তির জায়গা এই জায়গাটা।
ঢুকছি এবার আমরা রাজবাড়ির অন্তর্মহলে। যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সেজন্য শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধা এবং অষ্টসখীর মূর্তি আমাদের দেখা হয়নি। আমাদের অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে ওনারা বলে দিলেন যে আপনারা আর বেশি দেরি করবেন না, কারণ আমাদের দরজা এবার লাগিয়ে দিতে হবে। যেহেতু পুজো হয়ে গিয়েছে সেই জন্য দরজা খোলার আর নিয়ম আমাদের নেই। আবার আপনারা আসলে বিকেল 4টের পর থেকে আসবেন। সেই জন্য আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। নীল আকাশের নিচে ক্ষয়ে যাওয়া রাজবাড়ির উঠোনে আমরা কজন মাত্র দাঁড়িয়ে আছি। রাজবাড়িটির প্রতিষ্ঠাতা হলেন নিত্যানন্দ দালাল। চারিদিকে দালান, মাঝখানে নাট মন্দির। তার ঠিক পিছনেই আছে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা সহ অষ্টসখীর মূর্তির মন্দির। মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজকুমার গোবিন্দদেব। বৃন্দাবনের অনুসরণে তিনি সখীসহ এই রাধাকৃষ্ণের যুগল মূর্তির নাম দেন কিশোরী বানোয়ারি লালজি। কিন্তু সেই মূর্তি আমরা সেদিন দেখতে পাইনি। রাজবাড়ির প্রত্যেকটি দেওয়াল, প্রত্যেকটি কণা যদি আজও সুরক্ষিত থাকতো, তাহলে পর্যটকদের ভিড়ও উপচে পড়ত। চলুন তাহলে বাড়ি এবার ফেরা যাক। বাড়ি ফেরার পথে মেসোমশাই আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেন। খুবই গরম করছিল সেদিন। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। যদি ব্লগটি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।